একবার ভাবুন তো, আমাদের এই পৃথিবীতে কত রকমের জীব, একেবারে ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত লক্ষ লক্ষ প্রজাতি। এই যে এত বৈচিত্র্য, এটাকে বোঝা, একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা, এটা কিন্তু মানুষের একটা সহজাত স্বভাব। তো চলুন, আজ আমরা জীবজগৎকে সাজানোর এই দারুণ মজার যাত্রাপথটা একটু ঘুরে দেখি। প্রশ্নটা কিন্তু আসলেই অনেক বড়, তাই না? যে একটা গ্রহে এত লক্ষ লক্ষ জীব, তাদের আমরা বুঝব কিভাবে? এদের মধ্যে কোনো মিল বা শৃঙ্খলা খুঁজে পাব কিভাবে? জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস ঠিক এই কাজটাই করে। এই যে বিশাল এক বিশৃঙ্খলা, এর মধ্যে থেকে একটা সুন্দর অর্থপূর্ণ কাঠামো তৈরি করে, যেটা আমাদের পুরো জীবজগৎকে বুঝতে সাহায্য করে। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কেন জীবের শ্রেণীবিন্যাস করাটা এত জরুরি। তারপর জানব সময়ের সাথে সাথে এই ধারণাটা কিভাবে বিবর্তিত হলো, মানে বদলে গেল। আর একদম শেষে আমরা ডুব দেব জীবনের সবচেয়ে সরল রূপ, মনেরা রাজ্যের এক রহস্যময় জগতে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে আমরা শ্রেণীবিন্যাস বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা অনেকটা জীবজগতের জন্য একটা বিশাল লাইব্রেরি সিস্টেম বানানোর মতো। আমরা জীবদের তাদের মিল আর অমিলের উপর ভিত্তি করে বিভিন্ন তাক বা গ্রুপে সাজিয়ে রাখি। সোজা কথায়, জৈবিক বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনা। এখন দেখুন, এটা কিন্তু শুধু একটা গোছানো তালিকা বানানো নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা অনেকটা একটা ফ্যামিলি ট্রি বা বংশলতিকার মতো। এই পদ্ধতিটা বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে যে কোন জীবটা কার সাথে সম্পর্কিত, মানে কে কার আত্মীয়। আর এর মাধ্যমে আমরা কোটি কোটি বছর ধরে জীবনের বিবর্তনের ধারাটাও বুঝতে পারি। আর এই যে সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা, এটা কিন্তু একদমই নতুন কিছু না। ভাবা যায়, সেই অ্যারিস্টটলের সময়ও তিনি প্রাণীদের ভাগ করার চেষ্টা করেছিলেন। অবশ্য তার পদ্ধতিটা ছিল খুব সহজ, যেমন কারা ডাঙ্গায় থাকে, কারা জলে, আর কারা আকাশে ওড়ে। আজকের দিনের তুলনায় এটা খুবই সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এটাই ছিল সেই প্রথম ধাপ, যা ভবিষ্যতে আরও উন্নত শ্রেণীবিন্যাসের দরজাটা খুলে দিয়েছিল। কিন্তু বিজ্ঞান তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? যেই না অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে গেল। যে গল্পটা আগে ছিল শুধু দুটো রাজ্য নিয়ে, মানে উদ্ভিদ আর প্রাণী, সেটা ধীরে ধীরে 5টা রাজ্যের এক বিশাল মহাকাব্যে পরিণত হল। চলুন সেই বিবর্তনের গল্পটা একটু শোনা যাক। এই টাইমলাইনটা একবার দেখুন। শুরুতে ছিলেন লিনিয়াস। তিনি সব জীবকে হয় উদ্ভিদ নয়তো প্রাণী এই দুটো বাক্সে ভাগ করে দিলেন। কিন্তু তারপর বিজ্ঞানীরা যখন আণুবীক্ষণিক জীব দেখতে শুরু করলেন, তখন হেকেল আসলেন আর প্রোটিস্টা নামে একটা নতুন রাজ্য যোগ করলেন। এরপর ব্যাকটেরিয়ার মতো আরও সরল জীবদের জন্য কোপল্যান্ড আনলেন মনেরা রাজ্য। আর সবশেষে আর.এইচ. হুইটেকার এসে বললেন, আর এই ছত্রাক বা ফাঞ্জাই তো উদ্ভিদও না, প্রাণীও না, এদের জন্য তো একটা আলাদা রাজ্যই দরকার। আর এভাবেই জন্ম হল আমাদের পরিচিত পঞ্চরাজ্য তত্ত্বের। তো এই যে হুইটেকারের দেওয়া পঞ্চরাজ্য মডেল, এটাই কিন্তু আজকের জীববিজ্ঞানের একটা মূল ভিত্তি। চলুন এবার এই সিস্টেমটার ভেতরে একটু ঢুকে দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। এই যে ছবিটা দেখছেন, এটাকে পুরো জীব জগতের একটা ম্যাপ বলা যেতে পারে। একদম শুরুতেই খেয়াল করে দেখুন, একটা বড় ভাগ আছে প্রোক্যারিওট আর ইউক্যারিওট। প্রোক্যারিওট মানে হল একদম সরল কোষ, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত না, মানে জেনেটিক উপাদানগুলো কোষের ভেতরে এমনিই ভেসে বেড়ায়। আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু মনেরা রাজ্য এই দলেই পড়ে। আর অন্যদিকে বাকি সব জটিল জীব, যেমন উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, এরা সবাই হল ইউক্যারিওট। আগের স্লাইডের ওই ম্যাপটা কিন্তু কয়েকটা মূল প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা যখন কোনো জীবকে দেখেন, তারা কয়েকটা প্রশ্ন করেন। যেমন প্রথম প্রশ্ন, এর কোষের ধরনটা কি, প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক? দ্বিতীয় প্রশ্ন, জীবটা কি একটা মাত্র কোষ দিয়ে তৈরি নাকি অনেকগুলো? তৃতীয়ত, এর কোষের বাইরে কি কোনো শক্ত প্রাচীর বা দেয়াল আছে? আর সবশেষে, এটা নিজের খাবার কিভাবে জোগাড় করে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেয় যে কোনো একটা জীব এই 5টা রাজ্যের মধ্যে কোনটাতে জায়গা পাবে। চলুন এবার আমরা এই জীবন বৃক্ষের একদম গোড়ায় ফিরে যাই আর প্রথম রাজ্য অর্থাৎ মনেরা সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানি। বলা যায় এরাই হলো আমাদের এই পৃথিবীর সবচেয়ে পুরনো বাসিন্দা। তো মনেরা রাজ্যের সদস্যরা হলো জীবনের সবচাইতে সরল রূপ
ভাবুন একবার, এরা মাত্র একটা কোষ দিয়ে তৈরি, আর সেই কোষের ভেতরেও কোনো জটিলতা নেই, সব খুব সিম্পল। কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, শক্তি বানানোর জন্য মাইটোকন্ড্রিয়ার মতো কোনো অঙ্গাণুও নেই। এদের সবচেয়ে পরিচিত উদাহরণ কোনটা জানেন? ব্যাকটেরিয়া, যা আমাদের আশেপাশে বলতে গেলে সব জায়গায় আছে। এখন এই ছবিটার দিকে তাকান। এটা একটা সাধারণ ব্যাকটেরিয়ার গঠন। দেখুন, বাইরে একটা কোষ প্রাচীর আছে যা তাকে রক্ষা করে। ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে এর ডিএনএটা এমনি ভাসছে। আর অনেক ব্যাকটেরিয়ার চলার জন্য ফ্ল্যাজেলা নামের এই লেজের মতো একটা অংশ থাকে। এদের জীবনযাপনও কিন্তু এদের গঠনের মতোই সরল। খাবারের জন্য কিছু ব্যাকটেরিয়া গাছের মতো সূর্যের আলো ব্যবহার করে। আবার কিছু আছে যারা অন্য জীব বা পচা জিনিস থেকে খাবার সংগ্রহ করে। আর বংশবৃদ্ধি, সেটাও খুব সোজা। একটা কোষ বিভাজিত হয়ে দুটো হয়ে যায়, দুটো থেকে চারটে। এই প্রক্রিয়াকে বলে বাইনারি ফিশন। আর এভাবেই এরা খুব দ্রুত নিজেদের সংখ্যা বাড়িয়ে নিতে পারে। যদিও আমরা বলছি মনেরা খুব সরল, কিন্তু তাদের মধ্যেও কিন্তু বেশ বৈচিত্র্য আছে। যেমন ধরুন তাদের আকার। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে ব্যাকটেরিয়ারা কত রকম আকারের হতে পারে। কোনোটা গোলাকার বা কক্কাস, কোনোটা দণ্ডাকার বা ব্যাসিলাস, আবার কোনোটা স্পাইরেলামের মতো সর্পিল, এমনকি ভিব্রিওর মতো কমা আকৃতিরও হয়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। এই যে এত ক্ষুদ্র জীব, এরা আমাদের জীবনে ঠিক কী প্রভাব ফেলে? কারণ সত্যি বলতে, এরা যেমন আমাদের সেরা বন্ধু হতে পারে, তেমনই আবার হতে পারে সবচেয়ে বড় শত্রু। এই টেবিলটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন আমাদের বন্ধুদের। অ্যাসিটোব্যাক্টার থেকে আমরা ভিনিগার পাই। নাইট্রোসোমোনাস মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। আবার এরা প্রকৃতির ঝাড়ুদার হিসেবেও কাজ করে, মানে মরা জীবদেহ পচিয়ে পরিবেশ পরিষ্কার রাখে। আর ডান দিকে আছে শত্রুরা। ক্লোস্ট্রিডিয়াম ঘটায় ফুড পয়জনিং, থায়োব্যাসিলাস আবার মাটির উর্বরতা কমিয়ে দেয়। আর মানুষ আর উদ্ভিদে যে কত রোগের কারণ এই ব্যাকটেরিয়া, তা তো আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? অ্যাক্টিনোমাইসিটিস নামের এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যাদের থেকে আমরা স্ট্রেপ্টোমাইসিন বা টেট্রাসাইক্লিনের মতো জীবনদায়ী অ্যান্টিবায়োটিক তৈরি করি। মানে ব্যাপারটা ভাবুন, যে ব্যাকটেরিয়া আমাদের অসুস্থ করে, তারই এক জাত ভাই আমাদের সেই অসুস্থতা থেকে সারিয়ে তোলার ওষুধ যোগান দেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এটা একটা অন্যতম ভিত্তি। তবে হ্যাঁ, মনেরা রাজ্য মানেই কিন্তু শুধু সাধারণ ব্যাকটেরিয়া নয়, এর মধ্যে আরও অনেকে আছে। যেমন সায়ানোব্যাকটেরিয়া, যারা সালোক সংশ্লেষ করতে পারে। ধারণা করা হয় পৃথিবীর অ্যাটমসফিয়ারে অক্সিজেন আনার পিছনে এদের বিশাল ভূমিকা ছিল। আবার ধরুন আর্কিওব্যাকটেরিয়া কথা। এদেরকে বলা হয় এক্সট্রিমোফাইল, কারণ এরা এমন সব চরম পরিবেশে বেঁচে থাকতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না, যেমন ফুটন্ত গরম জলের ঝর্ণা বা আগ্নেয়গিরির কাছাকাছি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই যে অতি সাধারণ অতি ক্ষুদ্র জীবগুলো, এরাই কিন্তু আমাদের এই গ্রহের ভিত্তি গড়ে দিয়েছে। এরা আগ্নেয়গিরির মুখ থেকে শুরু করে আমাদের নিজেদের শরীরের ভেতরেও বাস করছে। এরাই অতীতকে বানিয়েছে, বর্তমানকে চালাচ্ছে। তাহলে ভবিষ্যতে এরা কি করবে? সেই উত্তরটা হয়তো সময়ের সাথেই জানা যাবে।